সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আলোচনার বিষয় সংকটে ঐক্যের ডাক। সংকটে ঐক্যের ডাক আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব এবং রাজনীতি বিশ্লেষক। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন নীলুফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য এবং স্বনির্ভর বিষয়ক সম্পাদক, সহ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুরুতে বলছিলাম সংকটে ঐক্যের ডাক, এই শব্দগুলো এসছে রাজনৈতিক দলের বক্তৃতা থেকে। মাননীয় প্রধান উপদেষ্টা গত রাতে 4টি রাজনৈতিক দল এবং আজ 13টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। সেখানে মূলত ঐক্যের ডাক দেওয়া হয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের কথা বলা হয়েছে। আবার গত রাতে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ডাকের কথা বলা হয়েছে। আজ যখন 13টি রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে, সেক্ষেত্রে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আলোচনার কথা বলা হয়েছে। অবশ্য বৈঠক শেষে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ বেরিয়ে তাদের মতো করে কথা বলেছেন যে এখানে যখনই সংকটে পড়ছে সরকার বা দেশ, তখনই রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে ঐক্যের জন্য, কিন্তু যখন সংকট কেটে যায় তখন আর তাদেরকে মনে রাখেন না। আবার এই যে ডাক দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোকে, গত রাতে 4টি রাজনৈতিক দলকে, আজ 13টি, এই যে 13টি রাজনৈতিক দল আজ অংশগ্রহণ করেছে তারা বলেছে তাদের সাথে বৈষম্য করা হয়েছে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, সার্বিক পরিস্থিতি আপনার কাছ থেকে শুনে যাব নীলুফার চৌধুরী মনির কাছে। শেষ লাইন দিয়ে যদি শুরু করি, যে তারা যে দাবিটা করেছেন যে তাদের সাথে বৈষম্য করা হয়েছে, এটা তো পরিষ্কার। আপনি যখন জামাতে ইসলামী, বিএনপি তাদেরকে ডাকেন, তার সাথে যখন এনসিপিকে ডাকেন, যে দলটার এখনও রেজিস্ট্রেশন হয়নি, সেই দলটাকে যখন ডাকেন এবং তখন যদি অন্যান্য দলে যে 13টি দলকে ডাকেন না, তখন তো তারা বলতেই পারে যে তারা বৈষম্যের শিকার হয়েছেন। কারণ আপনি নন রেজিস্টার্ড দলকে যদি ডাকেন তাহলে তাদেরকে ডাকবেন না কেন? একসাথেই তো ডাকতে পারতেন। তো সংকট কোথায় আছে এটা ডক্টর ইউনূস সাহেব ভালো বলতে পারবেন, সংকট কোথায়। এবং সংকটের সময় ঐক্যের কথা বলার তো এটা বলতেই হবে যে আমরা একটা সংকটের ঐক্য চাই। মাইলস্টোন যে ঘটনা, দুর্ঘটনা, একদম হৃদয় বিদারক মর্মান্তিক একটা দুর্ঘটনা, যেখানে আমাদের অনেক প্রাণ ঝরে পড়েছে, শিশুরা বিশেষ করে। তো সেটার জন্য তো আমরা সবাই খুব দুঃখিত এবং আমরা এটা নিয়ে তো আমাদের অনেক কথা আছে। তো সেখানে আপনি এই সর্বদলীয় বৈঠক ডাকার কোনো প্রয়োজন পড়ে না। এটা হলো গভর্নমেন্ট অ্যাফেয়ার্স। একটা দুর্ঘটনা ঘটেছে, আপনি কীভাবে ম্যানেজ করবেন। সেখানে আমরা কি দেখলাম যে গভর্নমেন্ট এটা ম্যানেজ করতে পারলো না, জগা খিচুড়ি বাঁধিয়ে দিল। হ্যাঁ, কীভাবে তারা উদ্ধার করবেন এই স্কুল থেকে, কীভাবে উদ্ধার করে কোন হাসপাতালে নিয়ে যাবেন, কোথায় চিকিৎসা হবে, কোথায় ভালোভাবে চিকিৎসা হবে, হ্যাঁ, এবং এদের যে নাম পরিচয়, যেটা স্কুল কর্তৃপক্ষের কাছে চাওয়া উচিত ছিল, যে ওই স্কুলের যে অ্যাপস আছে বা তাদের যে লিস্ট আছে, লিস্ট অনুযায়ী তারা জানতেই পারতেন যে কতজন ছাত্র উপস্থিত ছিল, কতজন আছে, কতজন পাওয়া যাচ্ছে না। তো এই সব করতে পারতেন। তারপরে সবচেয়ে ভণ্ডুল করলেন যখন হঠাৎ করে রাত 3:30টার দিকে ফেসবুকে বললেন যে পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো। তো এটা কি ফেসবুকের মাধ্যমে পরিচালিত সরকার কিনা অনেকেই প্রশ্ন করছেন। এখন অনেকের জিজ্ঞাসা যে আপনি ফেসবুকে আবার রাত 3:30টা, আপনি শোক দিবস পালনের ঘোষণা দিলেন একদিনের। তো সেইখানে যখন আলোচনা হচ্ছিল তখন তো এইসব বিষয় নিয়ে কিভাবে পরিচালিত হবে অন্যান্য বিষয় আলোচনা হতো। আমি একটু যুক্ত করবো আপনার সাথে এ বিষয়ে। আজ শিক্ষা উপদেষ্টা বক্তব্য রেখেছেন সচিবালয়ে। তিনি বলেছেন যে একক সিদ্ধান্তে তো পরীক্ষা পিছিয়ে ফেলা যায় না, আরও অনেক কিছু এর সাথে জড়িত আছে, এজন্য সময় লেগেছে, সময় ক্ষেপণ হয়েছে। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে শিক্ষা সচিবকে যে প্রত্যাহার করা হয়েছে তিনি সেটি জানতেন না। ভেরি গুড। তাহলে ওনার কথা থেকে যদি আমরা আসি, তাহলে সরকারটা এইভাবে চলছে আর কি, যে একজন উপদেষ্টার সচিব বদল হয়ে যাবে, সচিব জানবেন না। এর আগে অন্যরকম একটা কথা শুনছিলাম, উনি নাকি শিক্ষা সচিবকে বলেছিলেন যে পরীক্ষা পিছিয়ে দেন, তখন শিক্ষা সচিব নাকি এটা পিছিয়ে দিতে রাজি হয়নি। এটা গুজব হতে পারে, এরকম ফেসবুকে একটা ভেসে বেড়াচ্ছিল। তারপরে একজন শিক্ষা সচিবকে আপনি প্রত্যাহার করে দিলেন বা তাকে সরিয়ে দিলেন চাকরি থেকে। তো একক সিদ্ধান্ত হবে না, এটা তো একক সিদ্ধান্ত হবে না, এটা আমরা সবাই জানি। তা আপনি কন্ট্রোল রুম খুলতে পারেন যে কোনো সময়। অনেক ঘটনা, বিশেষ করে গোপালগঞ্জের একটা কন্ট্রোল রুম খুলেছি না আমরা, ঢাকা শহর থেকে কন্ট্রোল রুম করে আমরা গোপালগঞ্জের পরিস্থিতি অবলোকন করেছি এবং এখান থেকে সিদ্ধান্ত দিয়েছি। তো আপনি এই এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, এত আহত নিহত, তারপরে আপনি কোনো একটা কন্ট্রোল রুম কেন করলেন না এবং আপনারা বসলেন না কেন?
এটা তো প্রধান উপদেষ্টার দপ্তরের পাশেই যে ফরেন সার্ভিস একাডেমি আছে, যেখানে এখন তারা পুরোপুরি ব্যবহার করেন সংবাদ সম্মেলন এবং নানান বৈঠকের জন্য, সেখানে তো তারা একটা কন্ট্রোল রুম চালু করতে পারতেন, সেখানে আলাপ আলোচনা করে তো সিদ্ধান্ত নিতে পারেন। এই সিদ্ধান্ত নিতে আপনার রাত 3:30 বাজবে, তারপর আপনি ফেসবুকে পোস্টিং দিবেন, তারপরে বলবেন যে আমাদের সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে কেন, সকলের সাথে আলোচনা করার দরকার ছিল। এটা গ্রহণযোগ্য না। তারপরে তাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনি কি পদত্যাগ করবেন কিনা, সেটার উত্তরটা আরও চমৎকার। তিনি বলেছেন যে নিয়োগকর্তা বললে পদত্যাগ করবো। কিন্তু সবাই তো নিয়োগকর্তার দিকে তাকিয়ে আছে। ডক্টর ইউনূসের নিয়োগকর্তা হলো ছাত্ররা, উনার কথা যা আমি বুঝছি যে উনার নিয়োগকর্তা হলো ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস যদি তাকে বলেন তিনি পদত্যাগ করবেন। তো এই যে জগা খিচুড়ি পাকিয়ে ফেলা হচ্ছে সব বিষয় নিয়ে, এবং জগা খিচুড়ি পাকানোর পরে আপনি যখন রাজনৈতিক দলগুলোর সহায়তা চাইবেন, এবং তার আগে তারা তো ঠিকই বলেছে যে তার আগে তাদের সাথে কোনো আলাপ আলোচনা নেই, কী কী পদক্ষেপ নেবেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী, নির্বাচন কখন হবে, নির্বাচন নিয়ে কী চিন্তা ভাবনা, এবং আপনার সংস্কারগুলো কতটুকু বাস্তবায়ন করবেন, সব বিষয় নিয়ে তো একটা এবং জুলাই সনদ এই মাসের মধ্যে হওয়ার কথা, সেটা কত দূরে, এগুলো সব বিষয় নিয়ে তো আপনার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে। হঠাৎ খালি রাজনৈতিক দলগুলোকে ডাকলাম, এবং তারাও আমাদের রাজনৈতিক দলগুলো মনে হয় খুবই এখন ভদ্র আচরণ করছে, মানে খুবই লয়াল টু দ্য গভর্নমেন্ট। এর আগে দলীয় সরকার ডাকলে কিন্তু এই সব দল কোনোটাই অর্ধেকই মনে হয় হাজির হতো না। জি, আপনার কাছে আসবেন নীলুফার চৌধুরী মনি। রাজনৈতিক দলগুলোর কথা আবু আলম মোহাম্মদ শহীদ খান বলছিলেন, আপনিও কথা বলতে চেয়েছিলেন যে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো মনে হয় এখন ভদ্র আচরণ করছে, তাই কি? সুশীল সুশীল রাজনৈতিক দল। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ-আলোচককে শুভেচ্ছা। দেখেন, সামনে যদি অনেক বড় একটা মূলা ঝুলানো থাকে, সুশীল না হয়ে কোথায় যায় বলেন? এইখানে যে একটা মূলা, যেটার জন্য সবকিছু রাজনীতি যেটাই আমরা বলি না কেন, গণতন্ত্র বলি, যেটাই বলি, আপনি মূলা বলতে আপনি নিশ্চয়ই জানেন আমি যেটা বুঝিয়েছি সেটা, তারপর আমার মুখ দিয়ে আপনি শুনতে চাচ্ছেন, সেটা হলো নির্বাচন। সেই নির্বাচনটা যদি সামনে থাকে রাজনীতিবিদদের, এবং যে সরকার এখন পর্যন্ত যদি এবং তবে কোনোটাই বাদ দেয় নাই, তো সেইখানে রাজনীতিবিদরা সর্বোচ্চ চোখ মুখ বন্ধ করে রোজা রেখে সর্বোচ্চ চেষ্টা করছে নিজেকে ট্যাকেল দিতে, যে সরকার যা বলে দেখি ভাইয়ে ভাইয়ে সংযত বলবো, বা আমি এখানে রাজনৈতিকভাবেই বলতে চাই যে রাজনৈতিকভাবে এমন কিছু করা না যে সরকার রুষ্ট হন, সরকার কষ্ট পান। সরকার যেভাবে চান আমরা যতটুকু পারি গণতন্ত্রের মধ্যে মানিয়ে সানিয়ে আমরা একটা ফ্রেমের মধ্যে থাকতে চাই, সেই ফ্রেমটা থেকে বের হতে পারছে না, এটা হতে পারে। তবে সঙ্গে এই কথাটাও বলতে চাই, লেবু বেশি চিপলে কিন্তু তেতো হয়ে যায়, তখন যত গুণই থাকুক না কেন তখন কিন্তু মানুষ ওই লেবুটা আর খেতে পারে না, খেতে চায় না। তাই বলবো যে সরকার এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে সংকটে পড়লেই ঐক্যের ডাক দিবে, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এটা অনেকটা আর কয়দিন, আর 1-1.5 মাসের মধ্যে অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। এর মধ্যে আমি চাই না যে বাংলাদেশে বারবার এরকম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে ঘটনা ঘটুক। 1-2 মাসের মধ্যে কি পরিষ্কার হবে? আপনি তবে যদি বাদ না দিলে এটা জেনে যাবে, বুঝে যাবে, তবে আর যদি নিয়েই তো কথা হচ্ছে, তো সেটা দিয়ে আপনাকে ক্লিয়ার কাটে আসতে হবে। ক্লিয়ার কাটে না আসলে হয়তো অনেকেই কথা শুনবে না। যেটা কিছুদিন আগে যেমন ধরেন আপনার সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে আমরা 3-4 বার বলে একটা ডেট পাই না, অথচ কেউ কেউ দেখি পদত্যাগ করবেন কিনা কারণে অকারণে ঢুকে যান। তো সেই হিসেবটা চুলচেরা যখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আবারও, এবং 13ই জুনের ঘটনাটা, 13ই জুনের ঘটনাটা যখন আরও সামনে ক্লিয়ার হবে যে ওই ঘটনার সাথে বাস্তবের মিল কমে যাচ্ছে, তখন হয়তো বা অন্যরকম সুরটা অন্যরকম হবে। এখন পপ সঙ্গীত আর রবীন্দ্রসঙ্গীতের সুর তো এক না, এখানে কিন্তু সুরের মধ্যেই তফাৎ, কণ্ঠের কথাগুলো কিন্তু অত তফাৎ নাই। সকল শিল্পীকে কিন্তু একই ধরনের কোরাস গাওয়ানো হচ্ছে। হ্যাঁ, সেটা আপনি যেটাই বলেন না কেন, এখন কথাগুলোকে রবীন্দ্রসঙ্গীতে পরিণত করা হচ্ছে, কিন্তু রাজনীতির ভাষাটা হয় পপ সঙ্গীতের মাধ্যমে। তো সেটা কয়েকদিন পরেই যখন ক্লিয়ার হয়ে যাবে তখন তারা তাদের জায়গায় ফিরে যাবে। আপনি এখানে দেখেন একটা জিনিস সবচেয়ে অবাক, যেটা যে এই যে ঐক্যের কথা বললেন, ডাক দিলেন সংকটে, গতকালকে যে ঐক্য সংকটে ডাকছেন, এটা বোঝা যায় যে এরকম একটা বিমান দুর্ঘটনা, এরকম স্কুলের এই কোমলমতি একটা ফুলগুলো ঝরে গেল, এই ঝরে যাওয়া এবং না যাওয়ার মাঝখান থেকে অনেককে পাওয়া যাচ্ছে না, অনেকের ওইখানে মিছিল হচ্ছে, স্লোগান হচ্ছে, এই সব কারণের জন্য যদি গতকাল ডেকে থাকে,
আমরা হাস্যোজ্জ্বল মুখে দেখলাম, কোনো মুখের মধ্যে ক্লান্তি নাই, দুঃখ নয়, বেদনা নাই এই বাচ্চাগুলোর জন্য, এবং একবারের জন্য তাদের নামও বলা হলো না। তার মানে কি, যারা আছে এরা অতি ব্যবসায়ী। অতি ব্যবসায়ী এই জন্য বলছি যে শুধু নিজের হিসাবটাই সুলানা বুঝেন তারা। নিজের হিসাবটা, নিজের জায়গাটা ঠিক থাকবে কিনা ওইটা ঠিক করার জন্য ডাকলেন, কিন্তু যে কারণে ডাকা, যে কারণে জায়গা উল্টে যেতে পারে বা পারত, সেই কারণটার কথা তারা মনে করলেন না। এই যে জায়গাগুলো আপনি দেখেন যে এইখান থেকে শেখার আছে অনেক কিছু। এই সরকার যখন ওই কোমলমতি বাচ্চারা, আমি তো পরশুদিন টকশো একদম স্টপ বাদ দিয়ে দিয়েছি, এবং কালকেও আমি যখন কথা বলতে যাই আমার গলা ধরে আসার মতো অবস্থা, যে ধরনের পত্রিকায় যে ধরনের কথাগুলো পড়ছিলাম আর ছবিগুলা, তারপরেও যদি কারো দাগ না কাটে, অন্তত সরকারের যদি হৃদয়ে দাগ না কাটে। সরকারের দুজন উপদেষ্টা তো সেখানে গিয়েছিলেন। এরা কি যাওয়ার জন্য গিয়েছিল? আমরা থ্যাঙ্কস জানাই, কত পরে গিয়েছিল, এবং যারা যাওয়ার জন্য সংশ্লিষ্ট তারা কি গিয়েছিল? আপনার শিক্ষা উপদেষ্টা কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার কি বলে স্বাস্থ্য উপদেষ্টা কোথায়, যাকে সবচেয়ে বেশি দরকার? তাকে একটা হসপিটালেও কি তাকে দেখা যেত না? প্রধান উপদেষ্টা, দেশের এত বড় একটা ঘটনায় আপনার যদি মালয়েশিয়ার যদি সরকার প্রধান যদি বার্তা দিতে পারে একজন শিক্ষিকার নামে, যে তাকে মনে রাখে কথা পেপারে পড়ে, তাহলে আপনার বাংলাদেশের প্রধান কি তার কোনো দায়িত্ব নাই? এই ব্যাপারটা আপনি আরো কি বললেন, আপনি চাঁদা চাইলেন জনগণের কাছে। এই 50 জন 100 জনের চিকিৎসার জন্য কি রাষ্ট্র এত দৈন্য দশায় উপনীত হয়েছে? কিংবা দৈন্য দশা আপনার যদি কালকে যদি বলতো যে প্রত্যেকটা চাকরিজীবী সরকারি তাদের একদিনে বেতন কাটা হোক, প্রত্যেকটা সৈন্য পুলিশ থেকে শুরু করে প্রত্যেকের একদিনের বেতন কাটা হোক, বেসরকারি একদিনের বেতন কাটা হোক, কেউ তো না করতো না। আপনার সরকারও যদি এতই অভাব পড়তো, সরকার উদাত্ত হাতে উদাত্ত আহ্বান করেন যে তাকে চাঁদা দিতে হবে, পরে অবশ্যই যদি ওটা ক্যান্সেল করেছে। এই যে দেশের এই সিচুয়েশনে যে বলেন না যে কারো বাড়ি পুরে আর কেউ বাড়ি পুরে আলু পুরা খায়, তা বাংলাদেশের সরকারের এখন অবস্থাটা এরকমই হয়েছে যে আলু পুরায় ব্যস্ত আছেন ওনারা। ওনাদের সিটটা গদিটার জন্য ওনারা ঐক্যের ডাক দিতে পারেন, কিন্তু যেখানে যেটা হলো, যে বিমানটা ধ্বংস হলো সেই বিমানের কিন্তু ওই যে ব্ল্যাক বক্সটা থাকে না, নাই। তার মানে জানতে হলে আপনাকে বিভিন্নভাবে ধরেই কিন্তু জানতে হবে ঘটনাটা কি হয়েছিল, কোনখানে কি, এই তদন্ত টিম কি করছে না করছে, এগুলা জানার দরকার। ধরেন ওই বিমানের পাইলটের দোষ না বিমানে যারা চেক করে তারা তুলে দিয়েছে? বিমান যদি সম্পূর্ণ ওকে থাকে তাহলে তো সমস্যা হওয়ার কথা না। তো এই সমস্যাটা কেন হলো? এবং বিমান যদি যে দেশ থেকে কেনা তারাও এটাকে অনেক আগে এই বিমানকে তারা ফেলে দিয়েছে, সেইখানে বাংলাদেশ কেন এটার করছে? এই সব জায়গায় যাদের ডাকা দরকার, যাদের নিয়ে চুলচেরা হিসাব করা দরকার, তাদের হিসাব বাদ দিয়ে ছেলে মেয়ের মা বাবারা লাশ পাচ্ছে না, তাদের সন্তানদের পাচ্ছে না, গার্ডিয়ানকে পাচ্ছে না, সেসব আর আনসার না দিয়ে কোনো তদন্ত টিম বলেন কিংবা আপনার কি কন্ট্রোল রুম, যে কথাটা আমাদের আলম সাহেব বললেন, কন্ট্রোল রুম, যে কন্ট্রোল রুমে আপনি তামসা দেখতে পারেন। ওই যে লাদেন আর হিলারি ক্লিন্টনদের কন্ট্রোল রুম দেখেছিলাম আমি, যখন লাদেনকে মারে পাকিস্তানে, তখন তারা বসে বসে দেখছিল কিভাবে মারছে, কিভাবে কি করছে, সারা বিশ্ব তাদের ওইটা দেখেছিল ভিডিওতে, ছবিতে। ঠিক আমরা গোপালগঞ্জ নিয়ে সেটা দেখলাম। তো সেটা গত পরশুর ঘটনায় কেন কোনো কন্ট্রোল রুম হলো না, কেন কোনো কন্ট্রোল করা হলো না, এটা তো জাতি জানতে চায়। জি, আপনার কাছে আবু আলম মোহাম্মদ শহীদ খান, কন্ট্রোল রুমের কথা আপনি বলেছেন, তিনি বলেছেন, এখন কি কন্ট্রোল রুম করার সুযোগ আছে সার্বিক পরিস্থিতি মোকাবেলায়? এটা তো সরকার। আর আরেকটু আপনার সাথে যুক্ত করি, ওই দিন গতকাল যখন বৈঠক হওয়ার আগে আসলে সচিবালয় এবং ওই মাইলস্টোন কলেজ, এই দুই এলাকায় কিন্তু ছাত্ররা অনেক গ্যাদারিং করেছিল এবং সচিবালয়ের গেট ভেঙে ঢুকে গিয়েছিল। উপদেষ্টা দুজনকে তো 9 ঘন্টা অবরুদ্ধ থাকতে হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নিয়ে এসছে। এই পরিস্থিতি সামাল দেওয়া কি মূল লক্ষ্য, নাকি যারা ওখানে আহত নিহত হয়েছে তাদেরকে সহায়তা দেওয়া মূল লক্ষ্য ছিল? যারা আহত নিহত হয়েছেন তাদেরকে সহায়তা করা তো সরকারের অবশ্যই একটা মূল লক্ষ্য হতে হবে, এবং সেটার জন্য ওই যে আপনার মানে লোকজনকে বলতে হবে না যে আপনারা আমাদেরকে সাহায্য করেন। বাংলাদেশ রাষ্ট্রের এইটুকু সক্ষমতা আছে
যে 50, 100, 200 মানুষকে তারা সহায়তা করতে পারেন, এবং সহায়তার বিষয়টা তো আস্তে ধীরে ঠিক করতে হবে। আপনি লিস্ট করবেন, লিস্ট করে কাকে কী সহায়তা করা প্রয়োজন। এখানে প্রথম প্রয়োজন হলো যে আপনার এই তালিকাটা বের করা, যে কারা কারা নিহত হয়েছেন। তারপরে হলো যে যাদের চিকিৎসা হচ্ছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং সর্বাত্মক চিকিৎসার ব্যবস্থা করা। দরকার হলে তাদের বিদেশ থেকে ডাক্তার আসবেন, দরকার হলে তাদেরকে বিদেশে নিয়ে যাওয়া হবে। এখানে এটা খুবই একটা মর্মান্তিক সিচুয়েশন, এবং এই যে পোড়া রোগীর চিকিৎসা করাটা একটা বড় ধরনের চিকিৎসা, বড় ধরনের কাজ। তো এটা তো সরকারের কাজ, সরকার এই কাজের জন্য কারোর সাথে বসার দরকার নেই। এটা যে কোনো সরকার যখনই এরকম কোনো দুর্ঘটনা ঘটবে তখনই তারা এই কাজগুলো করবেন। এখন তারা যে বসলেন, আপনি যেটাতে বললেন যে কালকের বসা এবং কালকের ঘটনাপঞ্জি যখন আমরা হিসাব করি, যে আপনার সচিবালয়ের ছাত্ররা ঢুকে গেল নানান কারণে। প্রথম কারণ ছিল যে তাদের এই পরীক্ষাটা কেন গভীর রাতে ফেসবুকের মাধ্যমে প্রচার করে বন্ধ করা হলো, এটা একটা কারণ। আরেকটা কারণ কি তাদের কি কি রেজাল্ট সেগুলোকে ঠিক করতে হবে। মাইলস্টোনের ওখানে আমরা একটা 6 দফা করতে দেখলাম, 6 দফা দাবি, এবং সেখানে 2জন উপদেষ্টা এবং আমাদের প্রেস সচিব, 3জন বোধহয় তাদেরকে আটক করা হয়েছিল। আমি প্রেস সচিবেরটাই এই জন্য বললাম যে উনি একসময় বলেছিলেন এগুলো প্রেশার গ্রুপ। তো আমার ধারণা প্রেস সচিব কালকে বুঝছেন যে প্রেশার গ্রুপ কাকে বলে, কত প্রকার এবং কী কী। মানে 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পরে তার যদি বদোদয় হয় তাহলে ভবিষ্যতে তিনি এসব কথা বলবেন না। এখন ধরেন যে মাইলস্টোনের একটা অনেক বড় ঘটনা ঘটেছে এবং সেখানে মিসম্যানেজমেন্টের জন্য কিছু লোক বিক্ষুব্ধ হয়েছে, এবং তাদের সাথে আমরা কথা বলবো, এবং পরবর্তীতে আমরা 6 দফা তো মেনে নিতে বলছে। আপনি 6 দফার দিকে তাকিয়ে দেখেন, 6 দফা যদি অ্যানালাইসিস করি আমরা, প্রথম 4টা দফা কিন্তু ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, যে তালিকা করতে হবে, এটার কী কী ব্যবস্থা নিতে হবে, এটা 4টা। পঞ্চম দফাটা কি, যে আপনার এই জরাজীর্ণ প্লেন টেলেন সব ফেলে দিয়ে নতুন প্লেন কিনতে হবে। এটা কি ছাত্রদের, মানে মাইলস্টোন এটা কলেজ, ইন্টারমিডিয়েট এইচএসসি পর্যন্ত এখানে পড়ানো হয়। আমাদের দেশের যে এই যে বিমান বাহিনীর যে সজ্জা আছে, এটা তো নতুন না। 1989-এ প্রথমে যে J7 F7 বিমানগুলো করা হয়, এটা J7 এখানে F7, আর এটার পুরানো নাম হলো MiG-21। তো 1989-এ এটা কেনা হয়েছিল, 2006 সালেও কেনা হয়েছে এক ইয়া তো, এবং 11 থেকে 13তে কেনা হয়েছে, তাই এরকম 36টা কেনা হয়েছে, 16 করে 336-এর মতো বা 38টা কেনা হয়েছে, এবং আমাদের আর কিছু বিমান আছে, এইটাই আমাদের মোটামুটি আছে। এখন J7 বিমানটা যে এটাকে যদি বাদ দিতে হয়, এটা তো একটা বড় ধরনের সিদ্ধান্ত, এখানে ছাত্রদের কিছু করার নেই, এবং উপদেষ্টারা বলে আসছেন যে না আমরা মেনে নিলাম। তো এখন এই ধরনের বিষয়ে আলাপ আলোচনা করা এবং আলাপ আলোচনাটা কতদূর নিয়ে যাবেন সেটা করতে হবে। J7 বিমান কিন্তু ব্যবহার হচ্ছে, এখন পাকিস্তানে ব্যবহার হচ্ছে, ইরানিয়ানরা ব্যবহার করে, ভারত ব্যবহার করে MiG-21, সেটা তারা এখন বাতিল খাতায় উঠাচ্ছে আর কি। ওরা এটার নাম দিচ্ছে কাফিন, এই প্লেনে উঠলে, কারণ ভারতে এই বিমান নিয়ে এবং এই যে প্রশিক্ষণ বিমানে 500টার বেশি দুর্ঘটনা ঘটছে। তাদের 172 জন মানে অফিসার তারা মারা গেছেন, এবং আরও সব মিলে 200 জনের মতো মারা গেছেন, 500 ঘটনা। তো এই আমাদের J7-এরও ঘটনা আছে, আমরা 2005 সালে, 2008 সালে, 2018 সালে অনেক দুর্ঘটনা ঘটে। তো এইসব বিমান আপনি ওই যে কেউ কেউ বলে 60s-এর বিমান, আসলে এই বিমানটা আপনার হয়তো এখনকার জন্য অত্যাধুনিক না, কিন্তু বাংলাদেশকে ডিসাইড করতে হবে আপনি কত অত্যাধুনিক বিমান চান। ভারত বা পাকিস্তান বা চীন যেভাবে তাদের সামরিক শক্তিটাকে চিন্তা করে, যেসব তারা প্ল্যানিং করে, সেই প্ল্যানিং তো আমাদের না। ভারতকে যদি পাকিস্তান চীনের সাথে মোকাবিলা করতে হয়, ওরা যদি পাকিস্তান যদি F-16 কিনে, তাহলে ভারতকে অবশ্যই এগুলো বাদ দিয়ে আপনাকে রাফায়েল কিনতে হবে। এবং ভারত কিন্তু এই যে এই বিমানটা, যে বিমান নিয়ে আমরা কথা বলছি, তাদের যে MiG-21 1965 সালে ব্যবহার করেছে, 1971 সালে ব্যবহার করেছে, 1999 সালে ব্যবহার করেছে, এবং সর্বশেষ 2019 সালে এই যে প্লেউমা, এই যে সার্জিক্যাল স্ট্রাইক যখন একজন ধরা পড়লো তখনও ব্যবহার করেছে। তো বিমানটা কত লক্কর ঝক্কর মার্কা ছিল না কি ছিল, এগুলো তো আমাদের জানতে হবে। তাহলে এটার তদন্ত হতে হবে, ব্ল্যাক বক্স পেতে হবে, এবং সব কিছু মিলিয়ে তদন্ত করে আপনি ডিসাইড করবেন। তো এই যে ডিসিশন, এই ডিসিশন তো একটা প্রক্রিয়ার ব্যাপার, এই প্রক্রিয়া আপনি যাবেন, তার আগে আপনি যেটা করবেন, তার আগে সরকারের যেটা করণীয় সেটা হলো যে যারা নিহত হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা ইমিডিয়েটলি, যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। এখন কালকের এই যে ছাত্রদের যে আন্দোলন, এই কারণে এমন হতে পারে তারা কি ভয় পেয়ে গেছেন নাকি, যে আমাদের এই অবস্থা, সচিবালয়ে ঢুকে পড়েছে, আমরা কি থাকতে পারবো না, এই জন্য আমরা তাড়াতাড়ি বিএনপি, জামাত এবং ইসলামী দলগুলোর সাথে একটা আলোচনা করি। আপনার কাছে নীলুফার চৌধুরী মনি, আসলে কি এমন কিছু? কথা তো আমাদেরও তাই, এমন কিছু কিনা এটা সরকারই ভালো জানে, কারণ সরকার এত বেশি আপনার অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। সরকার ভেবেই নিয়েছে যে এখানে পতিত সরকারের লোকজন আসছে, হ্যাঁ 2-1 জন থাকতেই পারে,
সরকার যদি সঠিক টাইমে যদি সঠিক বিচার করতো, 5ই আগস্টের পরে 8ই আগস্ট ক্ষমতা নেওয়ার পর থেকে সরকার যদি আইনের অনুশাসনটা রাষ্ট্রের হাতে তুলে দিত, বিচার বিভাগের জায়গায় যদি ফ্রি থাকতো, তাহলে কিন্তু আজকে এই অবস্থাটা হয় না। সারা বাংলাদেশের আওয়ামী লীগ কিন্তু পালায় নাই, পালালেও এই জেলা থেকে ওই জেলা, ওই জেলা থেকে সে জেলা। সরকার কিন্তু কাউকে অ্যারেস্ট করে নাই, কারোরই আপনার অর্থ সম্পত্তি ক্রোক করে নাই, তাদের সম্পত্তি অর্থের কোনো উৎস জানতে চায় নাই এবং কিছুই করে নাই এইসব নিয়ে। যে কারণে সরকারের নিজের যে কিংস পার্টি বলে খ্যাত, তারাও যেমন মব করেছে, এরাও তেমন চান্স পেলে মব করার চেষ্টা করছে এবং এখন পর্যন্ত। তো সেইখানে যদি সচিবালয়ে যারা গিয়েছে, আমি তাদের পক্ষের লোক বলছি, আমি এই জন্য পক্ষে থাকার জন্য বলছি যে এই ছেলেদের, যে ছেলেরা গিয়েছে, এই ছেলেদের অবশ্যই যৌক্তিক এটা যাওয়া। কারণ রাত 3:30টায় যদি কারোকে আপনার এই মেসেজটা দেওয়া হয় যে তোমার আগামীকালকের পরীক্ষা স্থগিত, একজন পরীক্ষার্থী সে ঘুমাবে রাত 9টা 10টা 11টার মধ্যে, তার ফ্যামিলি ঘুমাবে, সকালবেলা তার উঠতে হবে, ছেলে মেয়েকে সাজিয়ে গুছিয়ে পরীক্ষার হলে পাঠাতে হবে। যখন তারা রাত 11টা 12টা পর্যন্ত দিল না, তখন তো এরা পরের দিন অনেকেই প্রিপারেশন নিয়ে রেডি হয়ে পরীক্ষার হলে গিয়েছে। তারপরে যখন গিয়ে শুনে বা রাস্তায় শুনে বা কেউ কোনো মাধ্যমে শুনেছে পরীক্ষা ক্যান্সেল হয়েছে, তারা যেতেই পারে, সচিবালয় ঘেরাও দিতেই পারে। সেইখানে সচিবালয় ঘেরাও হয়েছে বোধহয় 1টার দিকে, 3টা পর্যন্ত তারা কি করেছে? তারা মিট করতে পারে নাই। সচিবদের কাজ কি? সচিবদের সঙ্গে উপদেষ্টাদের কাজ কি? এই সন্তানরাই তো আগামী দিনের রাষ্ট্রনায়ক, এই দেশ পরিচালনায় থাকবে। তাদেরকে বাবা শোনা বললে তাদের ভুল হয়েছে এটা বললে তারা তো আসতে পারতো, তারা আসে নাই বলেই কিন্তু 3টার পরে তারা ধাক্কা দিয়ে সচিবালয়ে ঢুকে গেছে। সচিবালয় এই ঢুকাটা এই প্রথম না, নূতন না। এখন এর সাথে যদি কোনো আপনার পতিত সরকারের যদি কেউ থেকে থাকে, আর পতিত সরকারের ফ্যামিলির কেউ পরীক্ষা দিচ্ছে না এটা তো না, তারাও তো পরীক্ষার্থী। এখন আপনি বিচার করবেন বাবার, মায়ের, সন্তানের তো বিচার করতে পারেন না। আবার আমি এটাও স্বীকার করছি 2-1জন থাকতেও পারে তাদের সঙ্গে, না থাকার তো কোনো কথা না, কারণ আপনি তো কোথাও কোনো ব্যারিকেড দেন নাই, তাহলে দোষ টাকা সরকারের। সরকার তো এখানে কোনো চালনী অভিযান দূরের কথা, চিরুনি অভিযান দূরের কথা, সুচ অভিযানই তো করতে পারে নাই সরকার। আবার তারা বলে তারা চিরুনি অভিযান করে। রাত 3টার দিকে প্রত্যেক দিন তাদের মনে হয়, স্বরাষ্ট্র উপদেষ্টার মনে হয়, আপনার শিক্ষা উপদেষ্টার মনে হয় যে এখন চিরুনি অভিযানের সময় না। দিনের বেলা যখন মানুষ কাজ করে তখন ওনারা কোথায় থাকে? এই কথাটা আপনার ছাত্রদের পরীক্ষা, এটা ফাজলামো কোনো কথা না। এতগুলো ছেলে মারা গেছে, একটা পরীক্ষা পিছাইতেই পারে। এই পরীক্ষা পিছানো এমন না যে বাংলাদেশে গত পরশু দিনের পরীক্ষাটাই, কালকের পরীক্ষাটাই শুধু পিছিয়েছে, এমন পরীক্ষা অনেক পিছিয়েছে। কয়েকদিন আগেও তো একটা পরীক্ষা পিছালো। তো পরীক্ষা পিছানো সঙ্গে সঙ্গে ডিসিশন নিবে, দরকার পড়লে খুব বেশি হলে ওভার ফোনে কথা বলবে উপদেষ্টার সাথে। এইখানে কারোর সঙ্গে কিছু রিস্ক তো নিতেই পারে, উনি সচিব ছিলেন, উনি ভালো বলতে পারবেন। এগুলো কিছু রিস্ক, ছোটোখাটো রিস্কগুলো নিতে পারে এবং এটা এনভায়রনমেন্ট অনুযায়ী রিস্ক নিতে হবে। তো তাহলে সরকারের যে লোক, আমি মনে করি যে যার চাকরি ক্লোজ হলো বা তাকে ওইখান থেকে সরিয়ে ফেলা হলো, তার শুধু দোষ হবে কেন? এইখানে প্রথম দোষের দরকার হলো উপদেষ্টা। যে কোনো কারণে প্রথমেই ওই স্কুলে বিমান ঢুকে যাওয়ার জন্য তার পদত্যাগ, বিশ্বে আমরা তাই দেখি। কোনো মন্ত্রীরা যায় আকাম করে না, কিন্তু তারাও পদত্যাগ করে। বাংলাদেশে তো এই নজির কোনো সময়ই নাই, পতিত সরকারের সময় ছিল না, এখনও নাই। এখনও এত কিছুর পরেও এই স্বরাষ্ট্রমন্ত্রী আছে, এই আপনার শিক্ষা উপদেষ্টায় আছে, এই স্বাস্থ্য উপদেষ্টায় আছে। স্বাস্থ্য উপদেষ্টা কোথায়? উনি কি অপহৃত হয়েছে? হইলেও জানান দিক, জনগণ যায় খুঁজে টুজে বের করুক কোথায় আছেন বা না আছে। তাদের কোনো এই ধরনের কোনো মানসিকতাই নাই তাদের। শুধুমাত্র তারা একটা কিংস পার্টি, সেই কিংস পার্টিকে বাঁচানোর জন্য 12,000 পুলিশের দিয়ে প্রধানমন্ত্রীকে যে প্রটোকল দেয়, তাদেরকে বিভিন্ন ডগ স্কোয়াডের আপনার প্রটোকল, আপনার পুলিশি প্রটোকল, 3 বাহিনীর প্রটোকল, তাদের জন্য কামান, কোনো ছোটোখাটো কোনো দ্বন্দ্বের জন্য, ঝগড়ার জন্য কামান যায় আমি আমার জীবনে এই প্রথম দেখলাম। আমি 90-এর আন্দোলনের সময় আমি লাস্ট দিন বোধহয় দেখেছিলাম ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। জি, আপনার সাথে একটু যুক্ত করি। আজ এনসিপির একজন নেতা বক্তৃতায় চাঁদপুরে বলেছেন যে প্রধান উপদেষ্টার স্বজন প্রীতি হলো স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়োগ দেওয়া। এটা আরেকটা রবীন্দ্রসঙ্গীত ভাই, এগুলো আমরা কথা বলতে চাই না। আমি শুধু বলতে চাই এই এনসিপির বা এই যে বৈষম্যের ছাত্ররা কোথায়? মাইলস্টোন স্কুল কলেজের ছেলেমেয়েরা কি আন্দোলনে ছিল না? ওরা কি শেখ হাসিনার পক্ষের লোক ছিল? কই, আমরা তো এদেরকে দেখছি না ওইখানে।
তারা কি বললো, এগুলো হলো গিয়া ভিতরের ভাষা, বুঝছেন? এটা বলবে 2 দিন পরে এটা নরম হয়ে যাবে, নরম সুরে কথা বলবে। তারা সরকারেরই লোক। আপনি দেখেন গতকালকে যখন দাঁড়ালো 4টা দল সহ, তাদের 4টা দলের মধ্যে ওয়ান অফ দেম, তারা একদম খুবই ইম্পর্টেন্ট দল। তার মধ্যে সরকারের পক্ষের লোকদের গলার মধ্যে ব্যাস ছিল না, ফিতা ছিল না, আর যারা দাওয়াতি তাদের ফিতা ছিল। ওরাও তো দাওয়াতি ছিল, ওদের একজনেরও কি গলার মধ্যে কিছু ছিল? তারা কি সরকারের কেউ? তাদের ফিতা লাগে না, তাদের ঢুকতে পাস লাগে না, অন্যদের ঢুকতে পাস লাগে। এখান থেকে প্রমাণ হয় যে কে কার লোক। তারা এত লোকের পদত্যাগ চায়, স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ চাবে কেন? পদত্যাগ চাইলে আগে প্রধান উপদেষ্টার পদত্যাগ চাওয়া দরকার। তারা তো এটাও বলতে পারে না। এটা বললে, কারণ এটা বললে তো দেখতে খারাপ দেখা যায়। 5 বছরের জন্য রাখতে চায় প্রধানমন্ত্রী হিসেবে, 5 বছরের জন্য তাকেই লাগবে। ঈদগাহ মাঠ থেকে শুরু করে বাথরুম পর্যন্ত এই কথাটাই শোনা যায়, তাকেই লাগবে। এবং কাউকে কাউকে দিয়ে এরকম বলানো হয় যে যতদিন পৃথিবী থাকবে, যতদিন উনি বেঁচে থাকবে ততদিনই থাকবে। তো এই যে যতদিন বেঁচে থাকবে ততদিনের জন্য লোক নিয়োগ করেছেন আপনি। এই যে এতগুলা ছেলে যে মারা যাচ্ছে, মারা গেল, তাদের জন্য আপনি লোক নিয়োগ করবেন না? আপনি নিজে না যাইতে পারলে আপনি জাগরে যে লোক নিয়োগ দিয়েছেন তারা কেন গেল না? তারা কেন গেল না? এটার জবাবটা কে দিবে? এবং শুধু তাই না, ছাত্র দল বা অন্য জামাত বলেন, সবাই গেছে ওখানে। তাদের এই এনসিপির ছেলেমেয়েরা কোথায়? বৈষম্য বিরোধী ছেলেমেয়েরা কোথায়? আমি তো এদের দেখলাম না। আপনি দেখছেন কিনা আমি জানি না। আসবো আপনার কাছে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, সময় বোধহয় শেষের দিকে চলে এসছে আমাদের সবারই অনুষ্ঠানের জন্য। আপনার কাছ থেকে শেষ করতে চাচ্ছি, এই যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিন্তু এখন তিনি যে কথা বললেন, আজ যারা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছেন তারা কি কথা বলেছেন যে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে, অন্য রাজনৈতিক দলগুলোকে দেওয়া হবে? না, এটা তো জেনুইন দাবি। আপনি যদি মনে করেন যে দেশের বর্তমান পরিস্থিতি এরকম যে ফ্যাসিবাদের দোসররা সব জায়গায় আছে, আর ফ্যাসিবাদী শাসক যাদেরকে উৎখাত করেছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, তারা দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে চায় এবং তারা টার্গেট ক্লিং করতে চায়, এরকম যদি মনে করেন, বা বিভিন্ন রাজনৈতিক নেতা তাদের টার্গেট হতে পারেন, তাহলে সকলকে আপনি দেন, সকলের জন্য একই রকম ব্যবস্থা রাখেন, স্পেশাল ট্রিটমেন্ট ফর সামবডি, আর অন্যদের জন্য কোনো ট্রিটমেন্ট নাই। এই যে আপনি যেটা বললেন যে তাদের আইডি নিয়ে ঢুকতে হয় না, অন্যদের সকলকে আইডি নিয়ে ঢুকতে হয়, তো এইটা চলতে পারে না। এবং এটা তারা ঠিকই বলেছেন যে তাদেরও তো তাহলে প্রোটোকল লাগবে। হ্যাঁ, তাদের একটা জিনিস বলতে পারেন যে তাদের যে রাজনৈতিক ভাষা এবং তাদের যে কর্মসূচি, তাদের যে অ্যাগ্রেশন মূলক যে কর্মসূচি ছিল, সেই কারণে তারা কোথাও কোথাও বাধার সম্মুখীন হয়েছেন। তার মধ্যে গোপালগঞ্জ অন্যতম এবং পরবর্তীতে কক্সবাজারের একটা জায়গাতে। কেন এটা হয়েছে? বিকজ আপনি এখন রাজনীতি করতে আসছেন, আপনাকে তো রাজনীতিটা বুঝতে হবে এবং রাজনীতিটা তো আপনাকে নিজের থেকে সেন্সিটিভ জায়গাগুলো বুঝতে হবে। আপনি গোপালগঞ্জে যাবেন, সেখানে যাওয়ার আগে প্রস্তুতি থাকবে, কী করবেন সেটা থাকবে। বিএনপি তো গোপালগঞ্জে তাদের 2জন নিহত হয়েছে, গোপালগঞ্জ মার্চ তো বিএনপি করে নেই। বিএনপি এত বড় শক্তিশালী একটা দল, কারণ বিএনপি বুঝে যে ওখানে গেলে আরও ঝামেলা হতে পারে, সো আমরা ওটাকে অ্যাভয়েড করি। আমরা বিচার চাই, বিএনপি নিশ্চয়ই বিচার চাই, খুনের বিচার চাই। তা আপনি সেখানে গেলেন, আপনি কক্সবাজার যে সালাউদ্দিন সাহেবের নামে যে ভাষায় এরা স্লোগান দেয়, ও মাই গড, আমি এই অশ্লীল স্লোগান, অশ্লীল ভাষা, অসভ্য আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ, এইসব কারণে তো মানুষ ত্যক্ত বিরক্ত হয়ে যাবে। তো এখন ওই যে উনি যেটা বলছেন, মাইলস্টোন স্কুল বা কলেজে গেলে ওখানে কি হতো তারা সেটা বোধহয় উপলব্ধি করতে পারছেন, সুতরাং সেই জন্য তারা যাচ্ছেন না। এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইউনূস গভর্নমেন্ট হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদী দল ছাড়া অন্য সকলের প্রতি এক চোখে দেখা, মানে সমান চোখে দেখা, 2 চোখ দিয়ে দেখবেন, যে যাতে কেউ কোনো বিশেষ সুবিধা না পায়, লেভেল প্লেইং ফিল্ডটা যেন থাকে। এবং উনি যে মূলাটা ঝুলিয়ে রাখছেন, আমি মূলা বলি না, এটা একটা নির্বাচন এবং বাংলাদেশের জাতির জন্য এই নির্বাচনটা খুবই জরুরি, কারণ আমরা গত 10 বছরে কোনো একটা ভালো নির্বাচন দেখি না। জনগণ কিন্তু একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব দিতে চায় মানুষকে, তো দায়িত্ব নেই। আপনি বলতে পারেন যে এইসব দল তো আমরা দেখেছি, পরীক্ষা করেছি, এইসব দল তো আগে এত খারাপ ছিল। ভাই, এইসব কথা বলে তো লাভ নেই। আপনি পরীক্ষা করছেন, এখন যে জনগণ তাদেরকে চায় তাদেরকে দায়িত্ব দেন, তারপর তাদেরকে সুযোগ দেন, তারপরে জনগণকেই দায়িত্ব দেন যে তোমরা নির্বাচন করেছিলা, তোমাদের নির্বাচন করার মধ্যে দিয়ে তোমরা ভালো লোককে নির্বাচন করতে পারো নি, পরবর্তী নির্বাচনে তোমরা এদেরকে বাদ দাও, সেটা তো সুযোগ আছে। তো আমরা একটা গণতান্ত্রিক সমাজে বিশ্বাস করি, একটা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ চাই। সেখানে এই যে অনেক নাটক হচ্ছে, ড্রামা হচ্ছে, যে কোনো জিনিস নিয়ে আমরা খেলছি, এই খেলাধুলা থেকে বেরিয়ে আমরা একটা সত্যিকার অর্থে
যে একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা, গণতান্ত্রিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় সেই কাজগুলোতে ঐক্যবদ্ধ হিসেবে আমরা করতে চাই। জি, ধন্যবাদ। গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র গঠনে কি করণীয় এখন আমাদের বাংলাদেশের, ছোট্ট করে? গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্র গঠনের জন্য সর্বপ্রথম যেটা করার দরকার সেটা হলো নির্বাচন এবং নির্বাচন দেওয়া। নির্বাচন ছাড়া আপনার গণতান্ত্রিক রাষ্ট্রই তো হলো না। আর মানবিক রাষ্ট্রের কথা যেটা বলছেন, এত নৃশংসতা দেখতে দেখতে মানুষ না পাথরের মতো হয়ে গেছে। এখন সেইখানে আপনার ওরিয়েন্টেশন বলেন, ওই পাথরের মধ্যে আপনার আঘাত করে বলেন, পাথরকে আপনি সফট করার জন্য যা যা ব্যবস্থা লাগে সেটার বলেন করে আপনার পাথরটাকে, পাষাণ হৃদয়টাকে গলাতে হবে, সফট করতে হবে। সেটা কিন্তু মুখ দিয়ে বললে হবে না। যেমন ধরেন আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন উনি হচ্ছেন চিফ অ্যাডভাইজার। উনি কিন্তু কোনো জবাবদিহিতার মধ্যে আসছেন না আজকে 3 দিন। উনি কিন্তু কোনো শব্দ এই ব্যাপারে করছেন না। এটা কিন্তু আরও পাষাণ হৃদয়, এটা ক্ষুধিত পাষাণের মতো হয়ে যাচ্ছে। এইরকম হৃদয় বাংলাদেশের মানুষ দেখতে দেখতে আরও পাষাণ হয়ে যাবে। আরও অনেক দূর এই ঘটনাগুলো ঘটতে থাকবে। আরও অনেক মানে আমরা বিভৎসতা দেখতে পারবো। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি নিজেই বলছি, মিটফোর্ডের ঘটনাটা চরমতম বিভৎসতা। সেই মিটফোর্ডের ঘটনাটা যেতে না যেতে আপনার গোপালগঞ্জের ঘটনাটা আরও বিভৎসতা। এই জন্য ওটা সরকার নিয়ন্ত্রিত বিভৎসতা। মিটফোর্ডেটা তো ব্যবসাকে কেন্দ্র করে, এটা দল এখানে আসে না। এখানে একদমই একান্তই ব্যবসাকে কেন্দ্র করে এবং আরও অনৈতিক নৈতিক কাহিনী আছে ওইখানে। বাট গোপালগঞ্জের জিনিসটা আপনার কি বলে, এখানে সরকার ইনভলভ, এখানে সরকার সমর্থিত আপনার কি বলে কিংস পার্টি ইনভলভ। সেই কিংস পার্টি আবার আপনার উত্তেজনাপূর্বক বক্তৃতা, যেগুলো মানুষকে মানে পাষাণ করতে বাধ্য করে, সেই জায়গায় ইনভলভ দেখে কতগুলো মানুষ মারা গেল, এখানে আবার 5-6 জন মারা গেল। তো এটা কি আমি বলবো তাহলে শিখলাম কি আমরা ইতিহাস থেকে? কিছুই শিখি নাই। ওটা থাকতে না থাকতে এইখানে আবার দেখেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে অমানবিক ঘটনা ঘটলো, এইখানে আপনি কি বলবেন? এটার বলার ভাষা নাই। অথচ যিনি উত্তর দেওয়ার দরকার উনি কিন্তু কেটে কেটে যাচ্ছে, আর আমরা নির্বাচনকে কেন্দ্র করে ওনাকে ছাড় দিয়ে যাচ্ছি। এটা তো হতে পারে না। এমন দেশ তো আমরা চাইনি কখনো। ধন্যবাদ নীলুফার চৌধুরী মণি, আবু আলম মোহাম্মদ শহীদ খান। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।